গল্প শুরু হয় লকআপের ভেতরে দুইজন লোককে দেখিয়ে। এই লোকটির নাম থাকে কুমার, আর ইনি হচ্ছে আমাদের হিরোর বাবা নরেশ। কুমার নরেশকে বলে, দেখে তো ভদ্রলোক মনে হয়, জেলে আসলে কিভাবে? নরেশ বলে, সে অনেক বড় কাহিনী ভাই, শুনলে তো টাইম নষ্ট হবে। কুমার বলে, এখানে বসে থেকে তো টাইম নষ্ট হচ্ছেই, এর থেকে ভালো তোমার গল্প শুনি, বলো। নরেশ বলে, আমার জেলে আসার একমাত্র কারণ হচ্ছে আমার ছেলে। কুমার বলে, সেটা কিভাবে? সিন আসে ফ্ল্যাশব্যাকে। তো ছোটবেলায় নরেশের ছেলে কান্না করলে তার স্ত্রী ছেলেকে নরেশের কোলে দিয়ে যেত, আর সে বাচ্চার হাত দিয়ে এদের গালে মারে। এতে তার ছেলে হাসতে থাকে। একটু পর তার স্ত্রী এসে বলে, বাবা ছেলে এত খুশি কেন? নরেশ বলে, এটা আমার কামাল, এখন থেকে যখনই কান্না করবে আমার কাছে নিয়ে আসবে। এরপর একদিন আবার কান্না করলে তার ছেলে তার কোলে দেয়। সে তাকে টিভিতে ফাইটের ভিডিও দেখায়। এটা দেখে ছেলে আবারও হাসতে থাকে। তার বউ তো এসব দেখে পুরাই অবাক। এভাবে কয়েক বছর কেটে যায়। তাদের ছেলে হরি এখন কিছুটা বড় হয়েছে। ছেলে এবার স্কুলে যাবে না, তাই কান্না করতে থাকে। তার বউ তাকে বললে সে হরিকে একটা অটো ড্রাইভারের কাছে নিয়ে এসে বলে, লাগাও বেটা। হরি ড্রাইভারের ডাবরে ডুবডুব করে মারে আর হাসে। সে তাকে মারতে পেরে অনেক খুশি হয়। এরপর হরি স্কুলের ছেলেদের সাথে মারামারি করে, কলোনির ছেলেদেরকেও অনেক মারে। সেই ছেলেদের বাবারা আবার নরেশের কাছে কমপ্লেন নিয়ে আসে। সে তো বিপদে পড়ে যায়। নরেশ এসে তার ছেলেকে বলে, বান্টিকে কেন মেরেছিস? কিন্তু সে কিছুই বলে না। নরেশ তার হাতে বেতের আঘাত করলে তবুও সে হাসতে থাকে। নরেশ বলে, তোকে মারছি আর তুই হাসছিস কেন? হরি বলে, আমার মারতেও ভালো লাগে, মার খেতেও ভালো লাগে, লেও ঠেলা। সিন চলে আসে আবার জেলে। এসব শুনে কুমার বলে, ভাই সে ছোটবেলায় এমন, তাহলে বড় হয়ে কি হবে? নরেশ বলে, ওদিকে দেখো। সিন আবার ফ্ল্যাশব্যাকে আসে। দেখা যায় নরেশের ছোট্ট ছেলে হরি এখন অনেক বড় হয়েছে। রাস্তায় দুই দল ছেলেরা মারপিট করছিল। হরি তাদের মধ্যে ঢুকে তাদেরকে মারা শুরু করে, নিজেও মার খায়। একটু পর সেখানে পুলিশ এসে সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। অফিসার বলে, দুই দল ভাগ হয়ে দুই দিকে যা। তারা সবাই দুই দিকে চলে যায়, কিন্তু হরি কোথায় যাবে? সে কোনো দিকে যেতে পারে না। অফিসার বলে, তোকে কি আলাদা করে বলতে হবে? যা তোর দলের দিকে যা। হরি বলে, আসলে স্যার আমার কোনো দল নেই। স্যার বলে, তাহলে তুই এখানে কেন? হরি বলে, রাস্তায় তাদের মারামারি করা দেখে তাদের সাথে যোগ দিয়েছিলাম। এটা শুনে স্যার তো অবাক। বলে, আরে ভাই, লোকেরা ঝগড়া দেখলে 100 হাত দূরে থাকে, আর তুই এমন কেন বে? হরি জানায়, ওই সব আমার বাবার জন্য স্যার। স্যার বলে, এসবের মধ্যে আবার তোর বাবা কি করলো? হরি তার ছোটবেলার সব ঘটনা স্যারকে বলে। সব শুনে স্যার বলে, এই মুহূর্তে তোর বাবাকে ফোন করে এখানে আসতে বল। হরি ফোন করে। কিছুক্ষণ পর তার বাবা সেইখানে এসেই বলে, আমি জানতাম সে এমন করবে, একে লকআপে ঢুকান স্যার। স্যার কনস্টেবলকে বলে, এই ছেলেকে ছেড়ে দাও আর তার বাবাকে অ্যারেস্ট করো। তার বাবা শুনে তো অবাক। বলে, স্যার ছেলে অপরাধ করেছে, বাবা কেন সাজা পাবে? স্যার বলে, ছেলেকে ছোট থেকে তুমিই তো মারপিট করার ট্রেনিং দিয়েছো। তার বাবা হরির দিকে তাকায়, বলে, সব বলে দিয়েছিস? হরি বলে, হুম। তিনি স্যারকে বলে, স্যার এবারের মতো ক্ষমা করে দিন। স্যার বলে, একদম নয়, এখন থেকে সে যখনই মারামারি করবে আমি তোমাকে ধরে নিয়ে আসবো। তো এই কারণেই ছেলের জন্য আজ নরেশ লকআপের ভেতরে। সারাদিন সে লকআপের ভেতরে থেকে রাতে তাকে ছেড়ে দিলে সে বাসায় ফিরে আসে। তারা ঘুমাচ্ছিল, একটা দুঃস্বপ্নে তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। নরেশ বলে, কি হয়েছে? তার স্ত্রী বলে, আমি স্বপ্ন দেখলাম আমাদের ছেলের দুশ্মনেরা তোমাকে মেরে ফেলেছে। নরেশ তো ভয় পেয়ে যায়, তার আর ঘুম হয় না, সে বিড়ি ফুঁকতে থাকে। এরপর পিসিতে বসে গুগলে সার্চ করে অনেক ভয়ানক একটা গ্রাম সম্পর্কে জানতে পারে। তো মুভিটা কন্টিনিউ করার আগে আপনাদেরকে নতুন একটা চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। চ্যানেলের নাম সিনে গল্পচিত্র, যেখানে অসাধারণ সব মুভি এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করে থাকে। শ্রাবণে আপুর ভয়েসে আর রাফসানের এডিটের কম্বিনেশনে মুভিগুলো দেখতে পারবেন। তাই দেরি না করে এক্ষুনি সিনে গল্পচিত্র চ্যানেলটি ঘুরে আসুন, কথা দিচ্ছে আপনার অনেক ভালো লাগবে। আর আপনারা সাপোর্ট করলে তাদের এই নতুন চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে। সো ডিসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে সাবস্ক্রাইব করুন। এবার চলুন গল্পে ফেরা যাক। গ্রামের নাম হচ্ছে তিলুপুরাম, যে এখানকার মানুষেরা অনেক ভয়ানক, একে অপরকে মারতে দ্বিধাবোধ করে না। সে তার স্ত্রীকে বলে তাদের ছেলেকে সেই গ্রামের একটি কলেজে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়। তিলুপুরাম গ্রাম সম্পর্কে যদি বলি, একদিকে তামিলেরা আর অন্যদিকে তেলুগুরা থাকে। মাঝখান দিয়ে কাঁটাতারের বেড়া দেওয়া। এই গ্রামের মানুষেরা ওই গ্রামে যেতে পারবে না, আর ওই গ্রামের মানুষেরা এই গ্রামে আসতে পারবে না। তারা একে অপরের সাথে মারপিট করেই সেখানে জীবনযাপন করছে। তো তামিলের একজন তেলেগুতে এসেছিল, তাই তারা তাকে ধরে পা কেটে দিয়েছে। এজন্য গ্রামে আজ বৈঠক বসেছে। ইনি হচ্ছে পুরো গ্রামের প্রধান, যিনি বিচার সালিশ করে দেয়। আর তাকে তেলেগুর লোক এবং তামিলের লোক দুই পক্ষ থেকে মানে। এটা হচ্ছে কেশব, তেলেগুর প্রধান, আর এটা মুথু, তামিলের প্রধান। প্রধান বলে, এই গ্রামের মধ্যে দিয়ে তার কাটার বেড়া এই জন্যই দেওয়া হয়েছে যাতে তোমরা একে অপরের জান না নিতে পারো। কেশবকে বলে, কেশব তুমি তামিলের লোকের পা কেন কেটেছ? কেশব বলে, এই বর্ডার কেন দেওয়া হয়েছে যাতে এই পাশের লোক ওই পাশে না যেতে পারে। এই ভুল দ্বিতীয়বার যাতে না হয়, তাই তার পা কেটে কল করে দিয়েছি। মুথু বলে, তোরা নিজেরাই আমাদের লোককে ডেকে নিয়ে তার পা কেটেছিস। তখন এরা রেগে গিয়ে আবার ঝগড়া লাগতেই যাবে। প্রধান তাদের থামায়, বলে,
বলে আমি এখানেই উপস্থিত আছি আর তোমরা কিভাবে ঝগড়া লাগতে চাও? হ্যাঁ, এটাই আমার লাস্ট ওয়ার্নিং। এরপর এই পারের লোক ওই পারে আসলে আমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। এটা বলে প্রধান উঠে চলে আসে, এরাও সেখান থেকে চলে আসে। মুথু তাদের দিকে রেগে চেয়ে থাকে। পিছন থেকে তার লোক বলে এটা কি হলো ভাই? তারা আমাদের লোকের পা কাটলো, আবার বেজ্জতি করেও চলে গেল। পায়ের বদলে আমাদেরও তাদের পা কাটতে হবে ভাই। মুথু বলে পায়ের বদলে পা কাটার দিন শেষ, এখন পায়ের বদলে কাটবো সোজা গলা। সিন চলে আসে হরির বাবা মায়ের কাছে। তারা অনেক বুঝিয়ে হরিকে তিরুপুরম গ্রামের কলেজে ভর্তি করায়। হরি সারা রাত বাসে করে সকাল হতেই তিরুপুরম এসে পৌঁছে। হরি বাসের কন্ট্রাক্টরকে বলে দেখে মনে হচ্ছে তুমি আমাকে অন্য কোনো রাজ্যে নিয়ে এসেছো। কন্ট্রাক্টর বলে আরে না না ভাই, আমাদের রাজ্যেই, ওই জমিগুলো অন্য রাজ্যের। হরি সামনের দিকে যাচ্ছিল, কন্ট্রাক্টর ডেকে বলে স্যার আপনাকে এদিকে যেতে হবে, ওই দিকে গেলে ওইখানেই থেকে যাবেন। এটা আবার শুনতে পায় তামিলের মুরলি। মুরলি বুঝতে পারে এ হচ্ছে তেলেগুর লোক। হরি তার বাবাকে ফোন করে বলে আমি পৌঁছে গেছি। সে কথা বলছিল, মুরলি উঠে এসে তাকে বলে ভাই ইডলি খাবে? এখানকার ইডলি অনেক ফেমাস, চলো তোমাকে খাওয়াচ্ছি। হরি তার বাবার সাথে কথা বলে ফোন রেখে তার সাথে একটি সেলফি তোলে। এরপর সে তার সাথে তাদের এরিয়ায় ঢুকে যায়। হোটেলে এসে ঢুকতেই মুরলি একে ইশারা করে। হরি তার সানগ্লাসটা টেবিলের উপরে রেখে পানি নিয়ে চোখে মুখে পানি দেয়। এরপর পিছন ঘুরতেই দেখে অনেকগুলো মানুষ এখানে এসেছে। হরি বলে আরে আমি আসতেই কাস্টমার ভরে গেছে। এই ভালু তার সামনে এভাবে বসে থাকে। হরি বলে আরে পাগল, লেবুকেও এত বড় তলোয়ার দিয়ে কাটে? এই যে দেখ পুরো নষ্ট হয়ে গেছে। তখনই হরি তার সানগ্লাসে দেখে পিছন থেকে তাকে আক্রমণ করছে। হরি একটু সাইড হয়, কোপটা এসে পড়ে টেবিলের উপরে। হরি তো অনেক ভয় পেয়ে যায়। মুরলিকে বলে সব কি হচ্ছে? মুরলি ইশারা করে আজ তুই শেষ। হরি তার ব্যাগ নিয়ে চটকানি দিয়ে দৌড়। পিছনে এরাও দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে এই বুড়োকে এসে বলে দাদা আপনি এদেরকে বুঝান। এই বুড়ো তলোয়ার বের করে। হরি আবারও সামনের দিকে দৌড়াতে থাকে। বাকি যারা ছিল তারাও হাতিয়ার নিয়ে তাকে ধাওয়া করে। সে দেখে অনেকগুলো লোক সামনে থেকেও তার দিকে আসছে। হরি সামনে থাকা ঠেলাগাড়ির উপর পা দিয়ে লাফিয়ে ওই পাশে পার হয়ে যায়। এরা তো রেগে যায় যে শালা কাছেই পেয়েও মারতে পারলাম না। হরি বুঝতেই পারে না তারা এমন কেন করলো। তখন সেইখানে একটা অটো ড্রাইভার এসে তাকে পানি দেয়। এই অটো ড্রাইভারের নাম হচ্ছে বোস। পানি খেয়ে হরি জানতে চায় তারা এমন কেন করলো, তারা সবাই মিলে আমাকে মারতে কেন চায়। বোস বলে আসলে ভাই 2 দিন আগেই এরা তাদের একজন লোকের পা কেটে দিয়েছে। হরি বলে কি পা কেটে দিয়েছে? তোমরা কি পাগল? বোস বলে পাগল তো নয়, তবে এখানে এমনটাই হয়, এই পাশের লোক ওই পাশে যেতে পারবে না আর ওই পাশের লোক এই পাশে আসতে পারবে না। এরপর সে তার অটোতে করে হরিকে তার কলেজে নিয়ে যেতে থাকে। হরি বলে আমাদের ওইখানে ছোট্ট একটা ঝগড়া হতেই পুলিশ আসে, এখানে পুলিশ আসে না। বোস বলে এখানে পুলিশের দরকার হয় না, এখানকার সব বিচার সালিশ প্রধান করে। হরি জানতে চায় আমাদের কলেজে ঝগড়া মারপিট এসব হয়? বোস বলে ঝগড়া আর কলেজে সম্ভবই না, কারণ এই কলেজের প্রিন্সিপাল অনেক হার্ড। তামিল ও তেলেগু ঝগড়া শুধু কলেজের বাইরে, কলেজে পা রাখতে তাদেরকে বন্ধুর মতো থাকতে হয়। হরি বলে মানে আমাদের কলেজে ঝগড়া হয় না? বোস বলে আরে ভাই তুমি কলেজে কিসের জন্য এসেছো, পড়ার জন্য নাকি মারপিট করার জন্য? হরি বলে আরে বলো না ভাই। বোস বলে নাল্লা সিনু, সে কলেজের ক্যান্টিনের ওনার। সে কলেজের পিছনের গুদামে টাকা নিয়ে তেলেগু এবং তামিলের মধ্যে ফাইট করায়। ফাইটে যারা জিততে পারে তারা পুরো 1 মাস সিংহের মতো থাকে। আজ মাসের প্রথম দিন, তাই আজ তাদের মধ্যে ফাইট হবে। হরি বলে তাহলে ওইখানে নিয়ে চলো ভাই। বস অটো নিয়ে সেইখানে আসলে হরি তাকে টাকা দিয়ে নেমে আসতে থাকে। এদিকে তখন কলেজের পেছনের গুদামে তেলেগু এবং তামিলের ফাইট চলছিল। ফাইটে তেলেগু ছেলে তামিলের একজনকে মেরে আহত করে। তামিলের এর নাম থাকে সত্য। সত্য তার বন্ধুদের বলে এই মাসেও তেলেগুদের মাথা উঁচু হয়ে থাকবে। এটা বলে তারা সেইখান থেকে বেরিয়ে আসে। এরপর হরি ভেতরে আসলে এই পাঁচু বলে কি চাই? হরি বলে গেমে অংশগ্রহণ করব। সে বলে 500 টাকা লাগবে। সে তাকে 500 টাকা দিয়ে ভেতরে যায়। হরি বলে এখানে প্রথমবার ভাইয়া, মারবো কিনা জানি না, তবে 2 ঘুষি খেয়ে চলে যাব। ফাইট শুরু হয়। সে হরিকে মারলে হরি পড়ে যায়। সবাই তো হাসতে থাকে। হরি সামনের দিকে লক্ষ্য করে। এন্ট্রি হয় আমাদের হিরোইন, আপনাদের সবার ক্রাশ রাশ্মিকার। মুভিতে তার নাম থাকে কার্তিকা। কার্তিকা জোরে জোরে চিল্লায় আর বলে মারো তাকে। তো হিরোইন এভাবে বলছে আর সে কি বসে থাকবে? না, একদমই নয়। আমাদের হিরো উঠে তাকে মারা শুরু করে। তো ভাই তাকে মারে আর আমাদের আপুমনির দিকে এক নজরে চেয়ে থাকে। আপুমনিও এটা বুঝতে পারে। এদিকে সত্যকে একজন এসে বলে ভাই ভাই তেলেগুদের একজন মারছে। সে দৌড়ে সেইখানে এসে হরিকে দেখতে পায় যে তাদেরকে মারছিল। সত্য তো এটা দেখে খুশি হয়ে যায়। তার বন্ধু বলে আরে ভাই কিন্তু এটা কে? সত্য বলে কে মানে? তেলেগুদের মারছে, তার মানে সে আমাদের লোক। এবার হরি তাকে মেরে কাবু করে ফেলে। ভাই কিন্তু তার দিকেই চেয়ে থাকে। আপুমনি আবার এমন করে। সত্যরা দৌড়ে মাঠে নেমে তাকে বিজয়ী ঘোষণা করে। আপুমনি সেইখান থেকে চলে যাচ্ছিল, পিছন ঘুরে আবার হাসি দেয়। ভাই তো একেবারে খুশি হয়ে যায়, তার পিছনে যেতে থাকে। একটু পর সে তাকে হারিয়ে ফেলে। এরপর সত্য তার বন্ধুরা তাকে নিয়ে হোটেলের রুমের দিকে যেতে থাকে। কিন্তু হরি যে তেলেগুর ছেলে সেটা তারা জানতো না। তারা মনে করছিল সে হয়তো তামিলের, অর্থাৎ তাদেরই দলের একজন। রুমের ভেতরে এসে একে লাথি মেরে
ফেলে দেয় আর বলে এ এখন থেকে নিচে থাকবে আর তুমি থাকবে উপরে। তুমি আমাদের মাথা উঁচু করেছো, কাল থেকে আমরা সিংহের মতো থাকবো। রাতের বেলা প্রিন্সিপাল হোটেলের সিসিটিভি ফুটেজ দেখছিল, তখন ক্যামেরার সামনে এই ডায়মন্ড এসে বলে আমরা পড়াশোনা করছি স্যার। স্যার দেখে বলে গুড বয়। আসলে তারা পড়ার নামে অন্য কিছুই দেখতে থাকে। হরি রুম থেকে বাইরে বেরিয়ে দেখে হোস্টেলে একদম শান্ত পরিবেশ, কেউ কোনো কথাই বলছে না। রুমে এসে সে সত্যকে বলে কি ভাই এখানে কেউ মারামারি করে না নাকি, সবাই এমন চুপ কেন? সত্য বলে রুম এবং বাথরুম ছাড়া সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর এগুলো সব আমাদের প্রিন্সিপাল বসে বসে দেখছে। যে ঝগড়া লাগতে চায় তাকেই প্রিন্সিপাল সাসপেন্ড করে দেয়, তাই ভয়ে ঝগড়া লাগা তো দূরের কথা, কেউ জোরে কথাই বলে না। বাবু সত্যকে বলে ভাই এ কোথাকার জিজ্ঞেস করো না। সত্য বলে দাঁড়া। হরিকে বলে ভাই তোমার ফেভারিট হিরো কে? হরি বলে রজনীকান্ত ব্রো, রোবট মুভি আমি 10 বার দেখেছি। এটা শুনে সত্য বাবুকে ধরে বলে আরে তার পছন্দের হিরো রজনীকান্ত, এখনো তুই সন্দেহ করছিস? মানে সে সন্দেহ করছিল সে হয়তো আমাদের নয় তেলেগুর ছেলে। বাবু আবার সত্যকে বলে আরে ভাই সে তেলেগু এত ভালো বলতে পারে কিভাবে? সত্য হরিকে জিজ্ঞেস করে ভাই তুমি তো তেলেগু অনেক ভালো বলতে পারো। হরি বলে আমি 4টা ভাষা জানি ভাই। এটা শুনে সত্য তাকে চড় মারে, বলে আব্বে গাধা, সে 4টা ল্যাঙ্গুয়েজ জানে আর তুই কিনা তাকে সন্দেহ করছিস। সিন কাট হয়ে আসে পরের দিন সকালে। তারা ফাইটে জিতেছিল তাই সেই মোসাম নিয়ে কলেজে আসে। তাদের দেখে তামিলেরা মাথা নিচু করে। সত্য আবার তাদের সাথে এভাবে মজা নেয়। এরপর ওপরে এসে হরি কার্তিকাকে দেখতে পেয়ে এদেরকে বলে আমি একটু আসি। হরি তার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইলে উল্টো আরো সে পার্ট নেয়। কার্তিকা বলে কোন ক্লাসে পড়ো? হরি বলে 3rd ইয়ার সিএসসি। কার্তিকা বলে ওহো আমার ক্লাসেই। সিলেবাস কভার হয়েছে কিনা সেটা জানো? জানো না, শুধু মেয়েদেরকে হাই বলতে জানো। এখন যাও এখান থেকে। হরি সোজা ক্লাসরুমে আসে। একটু পর ক্লাসে টিচার আসে। স্যার বলে এবারের ইঞ্জিনিয়ারিং এর লাস্ট সেমিস্টারের টপার হচ্ছে কার্তিকা। এটা শুনে কার্তিকা লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। সবাই তালি মারছিল। স্যার বলে থামো থামো। কার্তিকাকে বলে কি ব্যাপার বেটি, তুমি এত কনফিডেন্টলি দাঁড়িয়ে গেছো, তুমি আরো 4টা সাবজেক্টে ফেল করেছো। কার্তিকা বলে স্যার আপনিই তো বললেন কার্তিকা। স্যার বলে আমি এম কার্তিকাকে বলেছি, তুমি এল কার্তিকা, বসো। এটা শুনে হরি তো হাসতে থাকে। সে তাকে ডেকে বলে আমি ভেবেছিলাম তুমি কত পায় ভালো ছাত্রী। কার্তিকা এমন করে। তারা তো হেসে অনেক মজা নিতে থাকে। এরপরের দিন কার্তিকা যাচ্ছিল, হরি তাকে পিছন থেকে ডাক দেয়। সে বলে এতদিন ভেবেছিলাম তুমি হয়তো অনেক ভালো ছাত্রী, তাই তোমার সাথে কথা বলছিলাম না, কিন্তু এখন তো সবকিছু জেনে ফেলেছি। কার্তিকা বলে কি বলতে চাও? হরি বলে আমাদের মধ্যে অনেকটাই মিল রয়েছে। তুমি ঝগড়া পছন্দ করো, আমিও করি। তোমার বই পড়তে ভালো লাগে না, আমারও লাগে না। কার্তিকা বলে চাল হাট। এটা বলে যেতে ধরতেই ফুলের টপের সাথে পা লেগে যায়। হরি এসে তাকে হাত ধরে টেনে তোলার জন্য হাত বাড়িয়ে দিলে কার্তিকা তার হাতে বাড়ি দিয়ে চলে যায়। ভাই তো তার নিজের হাতের দিকে এক নজরে চেয়ে থাকে। এটা এক অন্যরকম ফিলিংস। তখনই তার মা কল করলে সে ফোন রিসিভ করে তার মায়ের সাথে কথা বলে। হরি তার মাকে বলে আমি একটা মেয়েকে পছন্দ করে ফেলেছি, মেয়েটা দেখতে অনেক সুন্দর, তোমাদেরও পছন্দ হবে। ফোন রেখে সে ল্যাপটপে মুভি দেখছিল। বাবু সত্যকে ডেকে বলে আরে ভাই দেখো আমি বলেছিলাম না সে তেলেগু, এই জন্য তেলেগু মুভি দেখছে। সত্য তাকে বলে আব্বে আমরা ইংলিশ ছবি দেখলে আমরা কি ইংরেজ হয়ে যাব? সে তার কথা পাত্তা দেয় না। এরপর সে কার্তিকার জন্য চিঠি লিখছিল আর লেখা খারাপ হলে এভাবে মুড়ে ফেলে দিচ্ছিল। আর সেই ফেলে দেওয়া চিঠিগুলো উঠিয়ে বাবু সত্যকে বলে ভাই এই যে দেখ সে তেলেগুতে চিঠি লিখছে। সত্য বলে সে তেলেগু পারে না তাই কাটা দিয়ে চিঠিগুলো ফেলে দিচ্ছে। এর মানে 100% সে তামিলের ছেলে। এদিকে কার্তিকারা সবাই মিলে লাল পানি খাচ্ছিল। তখন একজন এসে হরির পাঠানো সেই চিঠি দেয়। কার্তিকা বলে আরে ইয়ার এই কলেজে এতগুলো মেয়ে থাকতে আমাকেই সবাই কেন চিঠি লেখে? পরপর দেখি কে কি লিখেছে। মেয়েটি চিঠি পড়তে থাকে তুমি অনেক সুন্দর, তুমি অনেক কিউট, তুমি অনেক বুদ্ধিমতী। এসব যদি ভাবো তাহলে তুমি ভুল ভাবছো। তুমি আসলে এই কলেজের একমাত্র বোকা মেয়ে, তোমার মতো বোকা এই পৃথিবীতে নেই। এইসব শুনে কার্তিকা তো রেগে ফায়ার। সে তার বান্ধবীদের নিয়ে সোজা তার হোস্টেলের রুমে আসে এবং হরিকে বলে কি ভেবেছো আমার ব্যাপারে? আমি কি দেখতে ভালো না? হ্যাঁ এটা সত্য, পড়াশোনা করতে আমার ভালো লাগে না। কার্তিকা একেতে মাল খেয়েছে, এই অবস্থায় তার মুখে যা আসছে তাই বলে হরিকে গালি দেয়। পরের দিন সকালে পরীক্ষার হলে কার্তিকা সাদা কালার জামা পরে আসে। তার পিছনে হরি বসেছিল। প্রথমে তো সে বুঝতে পারে না, পরে যখন লক্ষ্য করে সে দেখে আরে বাপরে, সে তো পুরো জামার মধ্যে নকল করে এনেছে। কার্তিকা তাকে হাত জোর করে বলে প্লিজ প্লিজ স্যারকে বলো না, এবারে যদি পাশ না হতে পারি তাহলে বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। হরি বলে তাহলে এক্সামের পর দেখা করো, আমি তোমাকে হাগ করব। রাতের বেলা হরি কার্তিকাকে বারবার ফোন করেই যাচ্ছিল। কার্তিকা ফোন রিসিভ করে বলে কি প্রবলেম তোমার? হরি বলে আমি তোমাকে একটা কথা বলতে চাই, এখন না কাল সকাল 10টায় লাইব্রেরিতে দেখা করো, সেখানেই বলবো। কার্তিকা তো প্রথমে রাজি হচ্ছিল না, হরির জোর করাতে সে দেখা করতে
রাজি হয়। সিন কাট হয়ে আসে পরের দিন সকালে লাইব্রেরিতে। কার্তিকা এসে বলে কি বলবে তাড়াতাড়ি বলো, আমার এখান থেকে যেতে হবে। হরি বলতে থাকে আমার লাইফস্টাইল আগে এমন ছিল না কার্তিকা, তোমাকে দেখার পর কেন জানি না আমার মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, যদি তুমি হ্যাঁ বলো তাহলে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। হরির এসব কথা শুনে কার্তিকা মুচকে মুচকে হাসছিল। কার্তিকা পিছন ঘুরে হরিকে বলে চল হাট, এটা বলে সেইখান থেকে চলে আসে। সিন কাট হয়ে আসে ক্লাসরুমে। স্যার এবার বলে পরশু যে এক্সাম দিয়েছিলে এতে কার্তিকা ফার্স্ট হয়েছে। ক্লাসরুমে দুইজন কার্তিকা, তাই এল কার্তিকা এটা শুনে দাঁড়িয়ে যায়। স্যার তাকে বলে তুমি নয় বেটি, তুমি তো এল কার্তিকা, এবার এম কার্তিকা ফার্স্ট হয়েছে। কার্তিকা অবাক হয়ে বলে আমি? স্যার বলে হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়াও দাঁড়াও। কার্তিকা খুশি হয়ে যায়, সে পিছন ঘুরে হরিকে খুঁজতে থাকে কিন্তু ক্লাসরুমে তাকে দেখতে পায় না। ক্লাস থেকে বেরিয়ে হরির সাথে দেখা করতে গেলে হরি তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। কার্তিকা পরের দিন আবার তাকে ফলো করলে হরি সেখান থেকে চলে যায়। এরপরের দিন একেবারে হরির সামনে দাঁড়িয়ে তাকে আটকায় আর বলে কি হয়েছে, এমন কেন করছো? হরি বলে না তো কিছু না। কার্তিকা বলে আগে যেখানেই যেতাম সেখানেই ডিস্টার্ব করতে, আর এখন হঠাৎই চুপ হয়ে আবারও ডিস্টার্ব করছো। হরি বলে তখন তুমিও পড়াশোনায় খারাপ ছিলে, আমিও ছিলাম, আর এখন তো তুমি ক্লাস টপার হয়ে গেছো, তাই ভাবলাম আমি সাইড কেটে নেই। এটা বলে হরি সেইখান থেকে চলে আসবে। কার্তিকা বলে আমার মধ্যে যে পরিবর্তন এসেছে এটা শুধু তোমার জন্য, আর তুমি একথা বলছো? আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে হরি তো মহা খুশি হয়ে কার্তিকাকে জড়িয়ে ধরতে চায়। কার্তিকা তাকে আটকিয়ে বলে আমাদের মধ্যকার দূরত্ব যদি মেটাতে চাও তাহলে তোমাকে আমার বাবাকে ইমপ্রেস করতে হবে। হরি বলে আরে এটা কোনো ব্যাপার হলো, আজ থেকেই কাজে লেগে পড়ছি। হরি এসে কলেজের পিয়নকে টাকা দিয়ে বলে আমি কার্তিকা সম্পর্কে জানতে চাই। পিয়ন তাকে কার্তিকার ডিটেলস দিলে সে গিয়ে অটো ড্রাইভার বোসের সাথে দেখা করে। বোস তার থেকে সব শুনে বলে তার মেয়ের প্রেমে পড়েছো? হরি বলে হ্যাঁ ভাই, এখন আমাকে একটা আইডিয়া দাও তার বাবাকে কিভাবে পটাবো। বোস বলে অলরেডি সে তোমার সম্পর্কে ইনফরমেশন বের করে ফেলেছে। হরি জানতে চাই সেটা কেন? বোস বলে আরে সেদিন তুমি তাদের চোখ ফাঁকি দিয়ে এই পাশে আসলে, তাই তিনি তোমার বাহাদুরি দেখে তার মেয়ের সাথে তোমার বিয়ে দেওয়ার চিন্তা করছে। এটা শুনে হরির একটা আইডিয়া আসে। হরি তাকে থ্যাঙ্কস বলে সেইখান থেকে চলে আসে। পরের দিন সকালে দেখা যায় প্রধান দুই পক্ষকে ডেকে বিচার বসিয়েছে, অর্থাৎ হরি প্রধানের কাছে কমপ্লেন করেছে সে নতুন আসাতে তামিলের একজন তাকে ডেকে নিয়ে মারার চেষ্টা করেছিল। হরি প্রধানকে বলে স্যার আমি এখানে হায়দ্রাবাদ থেকে পড়তে এসেছি, সেদিন আপনাদের ওই লোক আমাকে ডেকে নিয়ে সবাই মিলে আমাকে মারার চেষ্টা করেছিল, আমি কোনো মতে নিজের জান রক্ষা করে সেইখান থেকে ফিরে এসেছি। কেশব বলে আরে রে রে, আমাদের কিছু করতে পারছে না, বাহির থেকে একজন এসেছে তার উপর জোর দেখাচ্ছে। এদের মধ্যে থেকে এই বুড়ো বলে যে কেউ এসে যা তা বলবে আর আমরা বিশ্বাস করব কিভাবে, এর কোনো প্রমাণ আছে? হরি প্রমাণস্বরূপ সেদিনে সেই সেলফির ছবিটি দেখায়। এটা দেখে মুথু সেই লোকটিকে জুতা খুলে মারতে থাকে যে তুই ছবি কেন উঠালি। প্রধান তাকে ধমক দিয়ে বলে যে কেউ নতুন আসলে তার সাথে তোমরা এমন করবে, এখন হয় তুমি সবার সামনে ক্ষমা চাও আর নয়তো তোমার জায়গায় অন্য কেউ আসবে। মুথু উপায় না পেয়ে সবার সামনে ক্ষমা চেয়ে সেইখান থেকে চলে আসে। এটা দেখে কেশব হরির ওপরে অনেক খুশি হয়। তিনি হরিকে বলে কাল দুপুরে আমার বাসায় এসো, আমরা একসাথে খাবার খাবো। এটা বলে তিনি চলে আসে। হরি কার্তিকাকে ফোন করে বলে তোমার বাবাকে আমি ইমপ্রেস করে ফেলেছি, আর কাল দুপুরে তোমার বাবা মাকে তোমাদের বাসায় যেতে বলেছে। এটা শুনে তো কার্তিকা খুশি হয়ে যায়, বলে কাল আমাদের বাসায় ফাংশন রয়েছে, তুমি চলে এসো। পরের দিন সকালে হরি রেডি হয়ে বেরোচ্ছিল, সত্য তাকে ডেকে বলে ব্রো কোথায় যাচ্ছ? হরি বলে বিরিয়ানি খাবে, চলো আমার সাথে। একটু পর তারা দুজনেই চলে আসে কার্তিকাদের বাসায়। বাসার ভেতরে ঢুকতেই সে কার্তিকাকে দেখতে পায়, কিন্তু ভাইয়ের নজর তো অন্যদিকে। কার্তিকা এটা বুঝতে পেরে কাপড় দিয়ে ঢাকে, কিন্তু কাপড়টা আবার সরে যায়। ভাই তো মনোযোগ দিয়ে দেখতে থাকে। কার্তিকা বলে ওই কি দেখছো? হ্যাঁ। হরি বলে দেখি না, সব তো আমারই। কার্তিকা বলে চল হাট। হরি বলে কি চলে যাব? কার্তিকা ইশারা করে না না থাকো। এরপর হরি এসে চেয়ারে বসে কার্তিকাকে ইশারা করে তোমার বাবা কোথায়? কার্তিকা বলে বাহিরে। বাহিরে আমরা দেখি মুথু একটা খাসিকে বলি দিচ্ছে। ভেতরে আসলে হরি তাকে দেখেই চমকে ওঠে। সত্যকে বলে আরে এসব কি হচ্ছে, মুথু এখানে কেন? সত্য বলে আরে মুথুই তো কার্তিকার বাবা, অর্থাৎ কার্তিকার বাবা কেশব নয় মুথু। হরি বুঝতে পারে সে কত বড় বোকার মতো কাজ করেছে। হরি সত্যকে বলে তারা তো তামিলের লোক তাই না? সত্য বলে হ্যাঁ আমরাও তো তামিলের। হরি বলে আরে কি বলেছে আমি তামিলের লোক, আমি তো তেলেগুর লোক। সত্য বলে এ মজা করা বন্ধ কর, তুই আমাদের সাইড থেকে ফাইট করেছিলি। হরি বলে ফাইট করতে আমার ভালো লাগে, আমি যে কারোর সাথে ফাইট করতে পারি। সত্য বলে আরে তুই পাগল নাকি, আমার চেহারা দেখে বুঝতে পারিসনি আমি তামিলের লোক? এখন তার আমাদের দুজনকেই খতম করে ফেলবে। হরি বলে এই আস্তে কথা বল, চল এখান থেকে আমাদের পালাতে হবে। তারা উঠে সেইখান থেকে চলে আসবে, মুরলি হরিকে দেখে ফেলে, বলে ভাই সে এসে পড়েছে। তারা সবাই হাতিয়ার নিয়ে হরিকে মারতে আসলে হরি কোনো মতে নিজেকে রক্ষা করে, আর উপর থেকে একটা কারেন্টওয়ালা তার নিয়ে দোলনায় বসে
পড়ে। নিচে তারা সবাই পানির মধ্যে দাঁড়ানো ছিল। হরি তাদেরকে বলে ওপর আসার চেষ্টা করলেই কারেন্টের তার পানিতে ফেলবো। ঠিক এই মুহূর্তেই কারেন্ট চলে যায়, কিন্তু এটা শুধু হরি দেখে, তারা বুঝতে পারে না। হরি মনে মনে বলে আরে বাপরে, এখন কি করব? সে তাদের বলে তোমরা হাতিয়ার ফেলে দাও, আমরা চলে যাব। তার কথা শুনে সবাই হাতিয়ার ফেলে দেয়। সত্য হরিকে বলে কি ভাবছিস কি, এখনই তার পানিতে দে। হরি বলে আরে একটু শান্ত হ, তোর হিম্মত নেই তো আমাকে দে, আমি পানিতে ফেলছি। হরি তার থেকে বাইকের চাবি নিয়ে তাকে তার দিয়ে সেখান থেকে চলে আসে। তার হাতে পেয়ে সত্য সেই মশামে দোলনায় বসে। তখনই আবার এই বুড়ি এসে বলে আরে রে, এখনই টিভি অন করলাম অমনি কারেন্ট চলে গেল, এই ল্যাও কোনো কাম হলো? সত্য ফেসে গেল। সে বলে আরে তুই এখানে আবার এসেছিস? এটা বলেই দে দৌড়। সিন কাট হয়ে চলে আসে হোস্টেল রুমে। হরি সেই পিয়নকেও কিল ঘুষি দিয়ে রুমে নিয়ে এসেছে। সে বলে আরে তোর ভুল তথ্য দেওয়ার জন্য আমি আমার শ্বশুরের সাথে পাঙ্গা নিয়েছি। পিয়ন বলে আরে ভাই তুমি তো তেলেগুর লোক, তাই আমি তেলেগু ভেবে কেশব এবং তার মেয়ের ডিটেলস তোমাকে দিয়েছি। অর্থাৎ ওই কেশবের মেয়ের নামও হচ্ছে কার্তিকা। সত্য বলে তুই আগে থেকে জানতি সে তেলেগুর লোক? পিয়ন বলে হ্যাঁ জানতাম। সত্য বলে আরে আমি শালা পাগল, আমার বন্ধু কত করে বোঝানোর চেষ্টা করেছিল সে তেলেগুর, কিন্তু আমি শালা বুঝতে পারিনি। পরের দিন সকালে মুথু তার লোককে মারতে থাকে। বলে সে বাসা থেকে ঘুরে গেল আর তোরা কিছুই করতে পারলি না। সাইড থেকে এই বুড়ি বলে সে এসেছিল ঠিক আছে, কিন্তু কেন এসেছিল এটা বের করো। আমার তো মনে হচ্ছে কার্তিকা এর সাথে জড়িত আছে। মুথু এ কথা শুনে রেগে গিয়ে কার্তিকাকে ডাকে। কার্তিকা বেরিয়ে এসে বলে কি হয়েছে বাবা? মুথু বলে যেই ছেলে কাল এসেছিল সে তোমাদের কলেজে পড়ে? কার্তিকা বলে হ্যাঁ বাবা। মুথু বলে কেন এসেছিল? সে বুঝতে পারে এই বুড়ি তাকে ফাঁসিয়েছে। কার্তিকা কান্নার ভান করা শুরু করে দেয়। বলে আপনি আমাকে সন্দেহ করছেন বাবা? আমাদের বাড়ির ফাংশনে অনেক মানুষই তো এসেছিল, এখন সে আসলে আমি কি করব? বুড়ি বলে আবার ড্রামা শুরু। কার্তিকা বলে সব বাদ দিয়ে পড়াশোনা করে এবার আমি ক্লাস টপার হয়েছি, আর তোমরা আমাকে সন্দেহ করছো? এই বুড়ি বলে প্রিন্সিপালকে এখনই ফোন করে শুনতো মুথু। মুথু প্রিন্সিপালকে ফোন করে, বলে আমি মুথু কার্তিকার বাবা বলছি, কার্তিকার পড়াশোনা এখন কেমন চলছে? প্রিন্সিপাল বলে আরে সে তো খুব ভালো ছাত্রী, এবার ক্লাস টপার হয়েছে। এটা শুনেই মুথু খুশিতে আত্মহারা হয়ে ওঠে। তার বাবা সেইখান থেকে চলে গেলে কার্তিকা তার দাদিকে এমন করে ভেতরে আসে। পরের দিন সকালে কার্তিকা কলেজে আসলে হরি তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কার্তিকা তার সাথে কোনো কথা বলতে চাইছিল না। হরি বলে কি হয়েছে, তুমি এমন কেন করছো? কার্তিকা বলে তুমি তেলেগু আর আমি তামিল, তাই আমরা কখনো এক হতে পারবো না। এখন আমাদের এক হতে হলে পুরো গ্রামকে এক করতে হবে, যেটা কখনোই সম্ভব নয়। এটা বলে কার্তিকা সেইখান থেকে চলে আসে। রাতে রুমে এসে হরি ভাবতে থাকে এখন পুরো গ্রামকে সে আবার কিভাবে এক করবে। পরের দিন সকাল হলে সে তার বন্ধুকে নিয়ে এবার কেশবের বাড়িতে আসে। খাবারের টেবিলে বসে যখন তারা খাবার খাচ্ছিল, কেশব তার মেয়েকে ডেকে বলে কার্তিকা তোর ক্লাসমেট এসেছে। সত্য জিজ্ঞাসা করে আপনিও আপনার মেয়ের নাম কার্তিকা কেন রেখেছেন আঙ্কেল? কেশব বলে ওই মুথু তার মেয়ের নাম কার্তিকা রেখেছে, এজন্য আমিও রেখেছি। শুধু সেই তার মেয়ের নাম কার্তিকা রাখতে পারে, আমি পারি না। হরিকে বলে আমার মেয়ের জন্য সাহসী একটা জামাই চাই, যেটা আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? হরির সাথে সাথে বলে ফেলে স্যার আমি ওই মুথুর মেয়েকে ভালোবাসি। এটা শুনেই কেশব প্রচন্ড রেগে গিয়ে তার লোককে বলে কেটে ফেলো তাকে। সবাই তাকে ঘিরে ধরে। কেশব বলে আমি এখানে আমার মেয়ের বিয়ের কথা বলছি আর তুই তার মেয়ের কথা বলছিস? হরি বলে আপনার মেয়েকে বিয়ে করে কি হবে, আপনি একটা জামাই পাবেন, কিন্তু আমি মুথুর মেয়েকে যদি বিয়ে করি তাহলে সে আমার কথায় উঠবে বসবে। কেশব বলে মানে সে আমাদের কাছে মাথা নত করবে? হরি বলে হ্যাঁ। এবার কেশব খুশি হয়ে যায়, বলে এটাই হচ্ছে প্ল্যান। হরি বলে আমাদের বিয়ের জন্য আপনার সাহায্য চাই। কেশব বলে এখন তুই সেই চিন্তা বাদ দে, তোদের বিয়ে করাতে যা করা লাগে সব আমি করব। ওই মুথু তোকে ছাড়া আর কাউকে জামাই বানাতে পারবে না। সেইখান থেকে ফেরার সময় হরি কার্তিকাকে ফোন করে এই বিষয়টি জানায়। কার্তিকাও এটা শুনে অনেক খুশি হয়। পরের দিন সকালে গ্রামবাসীরা আবারও বিচার ডাকে, তারা সবাই মারামারি করা শুরু করে। এর কারণ হচ্ছে কেশব মুথুর ছবি দিয়ে বাজে কিছু পোস্টার বানিয়েছে। হরি কেশবকে বলে এসব কি হচ্ছে স্যার? কেশব বলে তোমাকে বলেছিলাম না ওই মুথু তোমাকে ছাড়া আর কাউকে জামাই বানাতে পারবে না। তার মুখে এমন চুনকালি লাগাচ্ছি যাতে তার মেয়েকে কেউ বিয়ে না করে। হরি বলে কিন্তু এটা ভুল স্যার। কেশব বলে ভুল নাকি ঠিক সেটা পরে দেখা যাবে, যেটা আমি করছি তোমার ভালোর জন্যই করছি। প্রধান কেশবকে বলে কি কেশব তুমি এটা কি করেছ? মুথুকে অপমান করে তার মেয়ের জীবন নিয়ে খেলতে পারো না তুমি, এখন মুথুর কাছ থেকে মাপ চাও তুমি। কেশব বলে কি আমি মাপ চাইবো? প্রধান বলে হয় তুমি মাপ চাও আর নয়তো তোমাকে এই গ্রাম থেকে বের করে দেব। উপায় না পেয়ে কেশব মুথুর কাছে হাত জোর করে মাপ চায়। মুথু বলে এক সপ্তাহের মধ্যে আমার মেয়ের বিয়ে দেব, যে এর মধ্যে আসবে তাকে কেটে রেখে দেব। এটা বলে তারা সেইখান থেকে চলে আসে। সেইখান থেকে ফিরে হরি প্রিন্সিপালকে সব খুলে বলে যে এখানে সবাই নাটক করছে স্যার, তারা সিসি ক্যামেরাতে অন্যরকম আর আপনার সামনে অন্যরকম হয়ে থাকে। গ্রামে ঝগড়া করার দরকার নেই স্যার, তারা এখানে একে অপরের সাথে লড়াই করে।
করে। স্যার বলে কি বলছো এসব? এদিকে তামিল ও তেলেগু ছেলেরা কলেজের পিছনে সেই ফ্যাক্টরিতে ঝগড়া করছিল। তখনই হরি প্রিন্সিপালকে নিয়ে সেইখানে আসলে সবাই থেমে যায়। প্রিন্সিপাল বলে কি হলো, থামলে কেন? মারো না, এখানে তো ক্যামেরাও নেই। আমার সামনে একরকম আর এখানে একরকম, সবাই ধোঁকাবাজ তোমরা। আমি কত ভরসা করেছিলাম তোমাদের, কিন্তু তোমরা আমার বিশ্বাস ভেঙে ফেলেছো। তোমাদের না শুধরানো এটা আমার ভুল, তাই আমি নিজেই এই কলেজ থেকে একেবারে বেরিয়ে যাচ্ছি। এটা বলে স্যার সেইখান থেকে যেতে ধরলে সবাই বলে স্যার স্যার যাবেন না স্যার। তখন কলেজের ক্যান্টিনের মালিক নাল্লা বলে স্যার সব আমার দোষ, আপনি কেন যাবেন? টাকার পিছনে অন্ধ হয়ে আমি তাদেরকে লড়াই করার সুযোগ করে দিতাম। আমি যে ভুল করেছি তার জন্য আপনি চলে গেলে এই কলেজকে সামলাবে স্যার, আমাকে ক্ষমা করে দিন। এরা বলে আমাদেরকেও ক্ষমা করে দিন স্যার, আমরা আর লড়াই করব না। আপনি যেমনটা চান তেমন ছাত্র হয়ে আমরা দেখিয়ে দেব। এখন থেকে আমরা সবাই বন্ধুর মতো থাকবো স্যার। তাদের মিল হওয়া দেখে স্যারও খুশি হয়ে যায়। হরিকে বলে তোমার জন্য আজ তারা আবার এক হতে পেরেছে, আর এরকম একতা আমি পুরো গ্রামকে দেখতে চাই। এজন্য আমার থেকে তোমার যত সাহায্য প্রয়োজন আমি করব। এটা বলে তিনি চলে যায়। পরের দিনে কার্তিকাকে দেখতে ছেলে পক্ষরা আসে। জামাইয়ের নাম হচ্ছে জিভা। জিভা বলে আমি মেয়ের সাথে একটু একা কথা বলতে চাই। এটা শুনে সবাই সেইখান থেকে উঠে চলে আসে। জিভা কার্তিকাকে বলে তুমি কি কাউকে ভালোবাসো? সমস্যা নেই, বন্ধু ভেবে আমাকে বলতে পারো। কার্তিকা বলে হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি। জিভা বলে ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি তার সাথে কথা বলতে পারি? কার্তিকা তাকে হরির নাম্বার দিলে সে হরিকে ফোন করে বলে থ্যাংক ইউ ব্রো, এখন আমি তোমার প্রেমিকাকে বিয়ে করব। হরি বলে আব্বে তার সাথে আমার প্রেম রয়েছে, তুই কেন বিয়ে করবি? জিভা বলে আমি একটা মেয়েকে ডিপলি ভালোবাসতাম, ঠিক বিয়ের আগে তার প্রেমিকা তাকে নিয়ে ভেগে চলে যায়। তখনই আমি ডিসাইড করেছিলাম আমিও কারোর সাথে এমনটা করব। জিভা আরো বলে বিয়ে ভাঙার জন্য যা পারিস তুই করে নে, আমি তো তোর প্রেমিকাকেই 7 দিনের মধ্যেই বিয়ে করব। এটা বলে ফোন রেখে দেয়। বাহিরে এসে তার বাবাকে বলে বাবা আমি এই মেয়েকে বিয়ে করব। রাতের বেলা হরি তার বন্ধুদের সাথে মাল খেতে যায়। সে বলে 1 সপ্তাহের মধ্যে তার বিয়ে হয়ে যাবে ইয়ার, আমাদের তার বিয়ে ভাঙতেই হবে। আমার কার্তিকাকেই প্রয়োজন, আর তাকে পেতে হলে এই গ্রামের মানুষকে এক করতে হবে। গ্রামের মানুষকে এক করতে হলে আমাদের আগে গ্রামের ঝগড়া সম্পর্কে জানতে হবে। এই ভাই সাহেব এসে বলে এইসব তুমি মাস্টারজির কাছে গেলে জানতে পারবে। মাস্টার অনেক লোকেদের এই গ্রামের ঝগড়া সম্পর্কে বলে বেড়ায়। তারা চলে আসে সেই মাস্টারের বাসায়। বস বলে মাস্টারজি এই গ্রামের কাহিনী জানার জন্য কলেজ থেকে ছেলেরা এসেছে। মাস্টার তাদেরকে গ্রামের কাহিনী বলা শুরু করে আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। তো 1890 সালে সরকার থেকে একটি নোটিশ আসে এই গ্রামকে 2টি রাজ্যে ভাগ করে দেওয়ার জন্য। সরকারের পক্ষ থেকে এই লোক এসে সবাইকে নোটিশ পড়িয়ে শোনায় আর বলে সবাই এসে এই কাগজে সাইন করুন, তারপরে এই গ্রামকে 2টি রাজ্যে ভাগ করে দেওয়া হবে। কিন্তু গ্রামবাসীরা এতে একমত হয় না। তারা বলে আমরা কখনোই আলাদা হব না। তো তারা এই খবরটি জমিদারকে জানায়। তামিলের জমিদার হচ্ছে এই কালাচান আর তেলেগুর জমিদার রাম বাহাদুর। রাম বাহাদুর বলে ভাই ভাইয়ের মতো মিলে থাকা লোকদেরকে আলাদা করা তুই কে? সরকারি সেই লোক বলে এটা সরকারের আদেশ সাহেব। কালাচান রেগে যায়, বলে হ্যাঁ এটা আমাদের রাজ্য, এখানে সব সিদ্ধান্ত আমরা নেব, আমরা সব সময় একসাথে থাকবো, একসাথেই মরবো, আমাদের কেউ আলাদা করতে পারবে না। দুই জমিদার হাত মিলিয়ে বলে আমরা একসাথে বাঁচবো, একসাথে মরবো। গ্রামের লোকেরা বলতে থাকে একসাথে বাঁচবো, একসাথে মরবো। এসব শুনে সেই সরকারি লোকটি সেইখান থেকে চলে যায়। সিন কাট হয়ে আসে আবার বর্তমানে মাস্টারের কাছে, যিনি এই গল্পগুলো বলছিল। মাস্টার বলে ভেবেছিলাম এইভাবে আমরা সারা জীবন এক হয়ে থাকবো, কিন্তু তা আর হলো না, সবাই সিগনেচার করে আলাদা হয়ে গেল। হরি বলে প্রথমে তো তারা বলেছিল মিলেমিশে থাকবে, তারপরে আলাদা হলো কেন? মাঝখানে কি ঘটেছিল সেটা আমাদের বলুন। মাস্টার মাঝখানের ঘটনাটি বলতেই যাবে তখনই তার শ্বাসকষ্ট শুরু হয়। সাথে সাথে এরা সবাই ধরে মাস্টারকে নিয়ে আসে হাসপাতালে। বাহিরে অনেকক্ষণ অপেক্ষা করার পর মাস্টারের হুঁশ ফিরলে তারা ভিতরে আসে। হরি বলে মাস্টারজি আপনি ওই দিন বলতে বলতে বেহুশ হয়ে গিয়েছিলেন, কি হয়েছিল ওই দিন আমাদের বলুন। মাস্টার বলে সেই দিনও আমার সমস্যা হয়েছিল, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, তারপরে কি হয়েছে আমি কিছুই জানি না। ল্যাও ঠেলা কাম হলো, এত কষ্ট করে মাস্টারকে হাসপাতালে নিয়ে আসলো কেন? তারা আর গল্পটি জানতে পারে না, সেইখান থেকে চলে আসে। হোটেল রুমে এসে দেখে হঠাৎ তার মা বাবা এখানে এসেছে। হরি বলে আরে আপনারা হঠাৎ এখানে? হরির মা বলে তোমার বাবাকে একজন ফোন করেছিল। তো জিভা হরির বাবাকে ফোন করে বলে আমি আপনার বৌমার হবু স্বামী বলছি। হরির বাবা বলে আরে তুই কি আর এত রাতে ফোন করে বিরক্ত করছিস কেন? জিভা বলে আপনার ছেলে যাকে ভালোবাসে আমি তাকে বিয়ে করছি, এজন্য সে পাগলের মতো হয়ে গেছে, ভাবলাম আপনাকে বলা দরকার। তার এই কথাগুলো শুনে হরির বাবা মা তাকে দেখতে এখানে এসেছে। তার বাবা জানতে চায় আসলে হয়েছিল কি। হরি তার বাবা মাকে সব খুলে বলে। সব শুনে তার মা বলে বেটা ওই মেয়েকে আমাদের দরকার নেই, যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? হরি বলে মা আমি ওই মেয়েকে খুব ভালোবাসি, এতদিন আমি শুধু ঝগড়া মারপিট এসবই করেছি, এখন আমি ঝগড়া থেকে অনেক দূরে থাকতে
চাই মা। তার বাবা মাও বুঝতে পারে হরি মেয়েটাকে কতটা ভালোবাসে। হরির বাবা বলে, যা বেটা তুই তোর কাজ কর, আমরা ওই মেয়েকে হায়দ্রাবাদ নিয়েই যাব। সিন কাট হয়ে আসে কার্তিকাদের বাসায়। কার্তিকার বান্ধবী তার সাথে দেখা করতে এসে দেখে সে মুড অফ করে বসে আছে। বলে, কি হয়েছে ইয়ার, তুই এত উদাস হয়ে বসে আছিস কেন? কার্তিকা বলে, একবার তার সাথে দেখা করতে চাই ইয়ার। তার বান্ধবী বলে, সেটা কিভাবে, তোকে তো বাড়ির বাহিরেই যেতে দিচ্ছে না। তখনই আবার তাদের বাসায় জিভা আসে। তারা জিভাকে উল্টোপাল্টা বুঝিয়ে তাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। তারা তাকে নিয়ে কলেজ ক্যাম্পাসে আসে আর কার্তিকা হরির সাথে গিয়ে দেখা করে। হরি বলে, আমার সাথে যেতে চাও? কার্তিকা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে, বলে, আমি তোমাকে হারাতে চাই না। একটু পর কার্তিকা সেখান থেকে যেতে ধরে হরিকে বলে, হরি আমি শুধু তোমাকে চাই, এটা বলে সেখান থেকে চলে আসে। এটা শুনে হরিও তো বেশ ইমোশনাল হয়ে যায়। সেই রাতে হরি সারা রাত ভাবতে থাকে এখন সে কি করবে। পরের দিন সকালে হরি তার বন্ধুদেরকে নিয়ে গ্রামের যত বুড়ি বুড়ো ছিল সবাইকে উঠিয়ে নিয়ে আসে। এজন্য হরি তাদের কাছে ক্ষমা চায়, বলে, দাদাজি নানাজি আমাকে ক্ষমা করুন, আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। একটা সময় ছিল যখন আপনারা সবাই একসাথে বসবাস করতেন, কিন্তু এখন সবাই ঝগড়া করে আলাদা কেন হয়েছেন? এটা শুনে তাদের মধ্যে একটা বুড়ো বলে, এটা বলার তুই কে? এই দাদা বলে, আরে ছেলেটি 2 গ্রামকে আবার এক করতে চাইছে, আর তোমরা এখানে কি শুরু করলে? হরিকে বলে, দেখো বেটা আমি তোমাকে সবকিছু বলছি। দাদা কাহিনী বলতে থাকে। আবার আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। তো ওই যে জমিদার এবং গ্রামের লোকেরা বলছিল আমরা একসাথে বাঁচবো একসাথে মরবো, সেদিন সরকারি লোক যাবার পর রাতে তারা একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। সবাই একে অপরকে তুলে খাওয়াচ্ছিল আর 2 জমিদার মিলে গলা ধরে রুমের ভিতরে গিয়ে দরজা লেগে দেয়। একটু পর তারা দুইজনই রক্তাক্ত অবস্থায় ভেতর থেকে বেরিয়ে আসে এবং তাদের বলে, তোমরা তাদের বিশ্বাস করো না, তাদের কেটে ফেলো। এই যে গ্রামের লড়াই শুরু হয় সেটা আজ পর্যন্ত হয়ে আসছে, কিন্তু ভিতরে তাদের মধ্যে কি হয়েছিল সেটা এখনো অজানা। এরপর কালাচান এবং রাম বাহাদুর 2 জমিদারই মারা যায়। গ্রামে সবাই সরকারি সেই পেপারে সাইন করলে গ্রামকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে দাদার কাছে আসে। হরি বলে, সেই রুমের মধ্যে তাদের কি হয়েছিল? দাদা বলে, ওই দিন ওই রুমের মধ্যে তাদের কি হয়েছিল সেটা কেউ জানে না। এটা শুনে হরি তার বন্ধুদেরকে নিয়ে সেইখান থেকে চলে আসে। বাহিরে হরি বসেছিল, তখনই তার বাবা আসে। বলে, বেটা আমি তোকে কখনো হার মানতে দেখিনি, এইবারও তুই জিতবি। এই যে দেখ আমি গ্রামের ঝগড়া সম্পর্কে কিছু ইনফরমেশন এনেছি। 1890 সালে 2 জমিদার ভাগের বড় একটা অংশ একজন ব্যক্তি পেয়েছে, আর সেটা আর কেউ নয়, এই গ্রামের প্রধান নিজে। হরি বুঝতে পারে কোনো না কোনো ঘাবলা রয়েছে। সে বাইক নিয়ে তখনই প্রধানের বাড়িতে আসে এবং সবাইকে মেরে প্রধানের রুমে ঢুকে দরজা লেগে দেয়। তখনই এই খবরটা মুথু এবং কেশবকে ফোন করে জানায়। এদিকে হরি একটা বোতল নিয়ে প্রধানকে ভয় দেখায় আর বলে, আমি যা বলবো তা সত্য সত্য উত্তর দিবি, নয়তো তোর মাথা ফাটিয়ে দেব। এখানকার জমিদারের সম্পত্তির ভাগ তোর নামে কেন বল? আর তারা গলা ধরে ভেতরে ঢুকেছিল, কিন্তু রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসলো কেন বল? প্রধান বলে, বলছি আমি সব বলছি। এদিকে দেখা যায় কার্তিকার বিয়েও সম্পূর্ণ হয়ে যাচ্ছে। মঙ্গলসূত্র তার গলায় পরাবেই, কিন্তু সে পরতে চাইছিল না। উপরে তাকাতেই দেখে, আরে এটা তো হরি। কার্তিকা বলে, এসব কিভাবে হলো? তখন আমাদের দেখানো হয় প্রধান তাকে সব খুলে বলছিল। তো সেই দিন তারা রুমের ভিতরে আসার পর রাম বাহাদুর কালাচানকে বলে, আজ তোমার জন্য সবকিছুই এনেছি, দেখো। কালাচান সামনের দিকে তাকাতেই দেখে ডায়ানা। বলে, আরে তুমি আমার আসল বন্ধু, আমি যে ডায়ানাকে ভালোবাসি এটা তুমি কিভাবে জানলে? রাম বাহাদুর বলে, ডায়ানা তোর নয়, সে আমার। কালাচান বলে, এসব কি বলছো বন্ধু, সে তো 6 মাস আমার সাথে থাকে। রাম বাহাদুর বলে, আরে সে আমার গার্লফ্রেন্ড, সে 6 মাস আমার সাথেও থাকে, মানে ডায়ানা দুজনের সাথেই থাকতো। দেখতে দেখতে কালাচান এবং রাম বাহাদুর ঝগড়া লেগে যায়। ডায়ানা তাদের ঝগড়া থামাতে আসলে রাম বাহাদুর তাকে সরে দেয়, এতে সে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। কালাচান এটা দেখে তাকে মারার জন্য ছুরি বের করে। রাম বাহাদুরও তার ছুরি বের করে দুইজনের পেটে ঢুকিয়ে দেয়। আর তারপরই তো তারা বেরিয়ে লোকজনকে আলাদা হতে বলেছিল। সিন আসে এখানে। এসব শুনে হরি বলে, মানে মেয়ে মানুষের জন্য তারা একে অপরকে মেরেছিল? প্রধান বলে, মেয়ে মানুষের জন্যই তো মানুষ জীবন দেয়। হরি বলে, তাহলে এসব আপনি কিভাবে জানলেন? প্রধান বলে, সেই রুমে তারা বাদেও একটা বাচ্চা ছিল, আর সেই বাচ্চাই হলাম আমি, অর্থাৎ সে ছিল ডায়ানার ছেলে। হরি বলে, প্রোফাইল বের করো। প্রধান তাকে অনেকগুলো ছবি বের করে দেয়। তখনই সেইখানে মুথু ও কেশবও চলে আসে। তারা টেবিলের উপরে তাদের দাদার ছবি দেখে সবাইকে ঘর থেকে বের করে দেয়। এরপর হরি তাদেরকে সব ঘটনাগুলো খুলে বলে। হরি বলে, তোমাদের দাদা পার্সোনাল ঝগড়া তামিল ও তেলেগু ঝগড়ায় পরিণত করেছে। যদি এটা গ্রামবাসীরা জানতে পারে তাহলে পুরো গ্রাম একদিকে আর তোমাদের পরিবার একদিকে হয়ে যাবে। এখন আর কোনো অপশন নেই, তোমরা দুইজনে এক হয়ে যাও আর তুমি আমাকে জামাই বানিয়ে নাও। একটু পর তারা সবাই বাহিরে আসে। কেশব বলে যে এখানে আমাদের দাদারা জীবন নিয়েছিল সেইখানে আমরা কথা দিচ্ছি, আজকের পর
থেকে আমাদের মধ্যে আর কোনো ঝগড়া নেই। মুথু বলে, আর এই খুশিতে আমি আমার মেয়ের বিয়ে এই তেলেগু ছেলের সাথে দিচ্ছি। এটা শুনে তো গ্রামবাসীরা অনেক খুশি হয়ে যায়। তারা সবাই আবার একে অপরের সাথে মোলাকাত করে। এভাবে পুরো গ্রামবাসীর মধ্যে আবারও একতা হয়। আর সেই খুশিতে হরি ও কার্তিকার বিয়েটাও সম্পূর্ণ হয়। আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ হয়। মুভিটা কেমন ছিল কমেন্টে একটু বলে যাবেন, বললে আমার খুব ভালো লাগে। আমি সবার কমেন্ট পড়ে তার রিপ্লাই করার চেষ্টা করি। এর সাথে ভিডিওতে একটা লাইকও করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।